নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সবাইকে জানাই শুভ সকাল। এখন বাজে মোটামুটি ওই 7টা মতো। আজকে কি হয়েছে বলো তো? আজকে ছেলের স্কুল নেই, ক্লাস হবে না, আমাকে যেতে হবে। আজকে পিটিএম আছে, মানে পেরেন্ট টিচার মিটিং। এবার যেহেতু কিট্টুর বাবা কোনো দিনই স্কুলে সেভাবে যাতায়াত করতে পারেনি, কারণ যখন ওকে ভর্তি করানো হয়েছিল তখন ভর্তি করানোর পর ওর যখন স্কুল খুলেছিল তখন ওর বাবা একটা দিনই ছিল, মানে একটা দিনই ওকে নিয়ে যাওয়া হয়েছিল, নিয়ে আসা হয়েছিল। তারপরের দিন ওর বাবা কিন্তু একদম স্কুল যাওয়ার সময় বেরিয়ে গেছিলো। তো ও স্কুল সম্পর্কে বা ক্লাস সম্পর্কে কিছুই জানে না সেই রকম। আগের যে পিটিএমটা হয়েছিল সেখানে আমিই গিয়েছিলাম, তাই আমার মনে হলো যে আমার যাওয়াটাই জরুরি, কারণ আমার বাচ্চা কি করে না করে সেটা আমি ওর থেকে বেশি জানি। সেজন্য ছেলে আর ওর বাবা কিন্তু বাড়িতেই থাকবে, আমি কিন্তু আজকে ওই মোটামুটি 9টার দিকে স্কুলে যাব। আর ছেলের কিছু মানে বুক স্কুল থেকে দেওয়া হবে। আর দেখো, যেদিন বাবুর 8টার সময় স্কুল থাকে সেদিন কিন্তু আমি 5টায় উঠে পড়ি। আর মানুষ এত লেজি হয়, মানে মানুষ কেন বলছে, আমি নিজে এত লেজি, কারোর কথা কেন বলতে যাব। আজকে যেহেতু 9টায় যেতে হবে তাই আমি কিন্তু 5টায় আর উঠিনি বা 6টায় উঠিনি, একদম ডিরেক্ট 7টায় উঠেছি। উঠেও কিন্তু আমি মানে প্রথমের দিকে খুব আলসেমি করছিলাম, যেহেতু বৃষ্টি বৃষ্টি একটা দিন, মানে ঘুম থেকে উঠতে না ভালো লাগে না অত সকালে। রাত্রিবেলায় শুতে অনেকটা রাত হয়ে যায়, যেহেতু ঘরের কাজকাম মানে এখনও ক্লিন করে উঠতে পারিনি, এটা সেটা করতেই থাকি। মানে রাত্রিবেলায় রান্না, খাওয়া দাওয়া, থাল বাসন ধোয়ার পরে আবার কিন্তু মানে গোছগাছ টুকটাক করতেই থাকি। তো সেই জন্যই রাত্রিবেলায় ঘুমোতে যেহেতু অনেকটা দেরি হয়ে যায় বা সকালবেলায় তাড়াতাড়ি উঠতে মন চায় না। তার মধ্যেও কিন্তু যেদিন বাবু স্কুল থাকে সেদিন আমি 5টা, 5:30টার মধ্যে উঠে পড়ি। তবে আজকে যেহেতু আমাকে যেতে হবে, বাবুকে যেতে হবে না, বাবুর টিফিন বানানোর কোনো ঝামেলা নেই। সেই জন্য আমি আবার ইচ্ছে করে 7টার সময় উঠেছি। উঠেও কিন্তু ঠিকঠাক কাজ করছিলাম না, এঘর ওঘর করে বেড়াচ্ছিলাম। Bye bye, baby. আর এই যে দেখো, আমার ছেলে এখনও মানে স্কুলে ভর্তি হয়ে গেল, এখনও সেই বাচ্চা বুদ্ধিগুলো যায়নি। আমি ফোনটা ওখানে রেখে কিন্তু ঘরটা মুছবো, তাই পোছাটা ধুতে গেছি, ততক্ষণে ও এসে ক্যামেরাটা অন করে দিয়েছে। অন করে আবার নিজে বেবে কেমন করে কথা বলছে। আগে মানে এখনও ওর মধ্যে সেই বাচ্চা বাচ্চা ব্যাপারটা আছে, এখনও সেই ব্যাপারটা আসেনি যে সবসময় ভালোভাবে কথা বলতে হবে, ভালোভাবে চলতে হবে, এরকম কোনো ব্যাপার নেই ওর মধ্যে। ও কিন্তু এটা সেটা বলতে থাকে, যে কথার কোনো মানে নেই, যে আওয়াজ করলে কোনো মানে থাকে না সেইগুলোও করতে থাকে, সেই ছোটোবেলার মতোই। তো যাই হোক, সকালে কিন্তু থালা বাসন ধোয়া মানে বাকি ছিল। আগের দিন রাত্রিবেলায় থালা বাসনটা ধুয়েছিলাম না, এই কিছুক্ষণ আগেই বললাম যে থালা বাসন ধুয়ে শুতে লেট হয়ে যায়, কিন্তু আগের দিন থালা বাসনটা ধুয়েছিলাম না, যেহেতু ওই যে মাটন রান্না করেছিলাম আগের দিন। তো কি বলো তো, রাত্রিবেলায় থালা বাসন ধুলে না মানে ঠিক মনের মতো হয় না, একটা তাড়াহুড়ো ব্যাপার থাকে, যে তাড়াতাড়ি করে থালা বাসন ধুয়ে নিই, গিয়ে একটু ফোন দেখবো বা একটু ঘুমো করবো, এরকম একটা ব্যাপার থাকে। সরি, ছেলের মতো আমিও ঘুমো করবো বলছি। তো যাই হোক, আগের দিন কিন্তু যে কারণেই হোক আমি কিন্তু থালা বাসনটা ধুয়েছিলাম না, আর প্রচুর থালা বাসন ছিল। আর আমার এই বেসিনটা খুব ছোট্ট, সেই জন্য কিন্তু আমার থালা বাসন ধুতে একটু মুশকিল হয়। তো ভাবলাম যে এখন ধুয়ে ফেলি স্নান করার আগে। আর ওদিকে আবার যে ডাস্টবিন নোংরা নিতে আসে, ডাস্টবিন নিয়ে আসে আর কি, ভ্যানে করে একজন মেয়ে আছে, মানে মেয়ে বলতে মায়েদের বয়সের একজন কাকিমাই বলতে পারি। তো সেই কাকিমা আসে মোটামুটি 8টার দিকে। তো আমি যেহেতু 9টার সময় যাব, আমি কিন্তু থালা বাসন ধুচ্ছি আর ভাবছি কখন আসবে। এদিকে প্রায় 1:45 বেজে গেছে। আর যদিও বাবুর টিফিন বানানোর ঝামেলা নেই, তবুও সকালে কিছু একটা খাবার করে দিয়ে যেতে হবে, কারণ আমার কিন্তু 11টা বেজে যাবে আসতে। ততক্ষণে ওদের খিদে পেয়ে যাবে, আর আমিও কিছু না খেয়ে গেলে থাকতে পারবো না, কারণ আমার সকালবেলায় কিছু খাওয়া লাগেই। সেটা ভারী খাবার হোক বা পাতলা খাবার হোক, যাই হোক না কেন, হালকা খাবার হোক না কেন, কিন্তু কিছু না কিছু আমার কিন্তু খাওয়া লাগে। সেই জন্য আমি দেখলাম যে সেই মানে আন্টির জন্য, কাকিমার জন্য অপেক্ষা করব না, হাজব্যান্ডকে বলে দিয়েছি যে নিচে তাহলে তুমি নোংরাটা ফেলে দিয়ে আসবে। আসলে যখন উনি বাড়ির সামনে আসেন তখন কিন্তু বাঁশি বাজান, তো সেই জন্যই আমরা বুঝতে পারি যে উনি চলে এসেছেন, তখন কিন্তু তাড়াতাড়ি করে গিয়ে ফেলে দিয়ে আসতে হয়। এবার কি বলো তো, সারাদিনের নোংরা বালতি যখন নোংরা ফেলা হয় না, তারপরে আর মানে ঘরে উঠতেও মন চায় না, মনে হয় যে নোংরা টোংরা ফেলে, ডাস্টবিনের নোংরা টোংরা ফেলে তাহলে স্নান করে ফেলি। তো অনেকক্ষণ আমি কিন্তু অপেক্ষা করছিলাম, সেই আন্টি কিন্তু আজকে এখনও আসেনি, তাই আমি ভাবলাম স্নান করে নিই, সময় নষ্ট হচ্ছে, আমাকে আবার খাবার করতে হবে। তো আমি কিন্তু খাবার টাবার করে আমি স্কুলে চলে গিয়েছিলাম, আবার অলরেডি বাড়িতে ফিরে এসেছি। যেহেতু ওখানে স্কুলে কোনো রকম ভিডিও করা হয়তো অ্যালাউ মানে নেই, তবু আমি ইচ্ছে করলে করা যেতে পারে, কিন্তু করি না, আমার মন চায় না, যেহেতু ওটা একটা আর্মি জায়গা। তো সেই জন্য কিন্তু আমি একদমই স্কুলের ভেতরে ভিডিও করি না। আর রাস্তায় তো প্রচণ্ড ভিড় থাকে, ফোন নিয়ে ভিডিও করাটা একটু রিস্কি হয়ে যায়।
তো সেই জন্যই কিন্তু আমি ভিডিও করি না। এদিকে কিন্তু ছেলের বুকস দিয়েছে, তবে সব বুকসই ডবল দিয়েছে, কেন সেটা বুঝতে পারলাম না। আর মিটিং তো গিয়েছিলাম সেখানে, তো যাই হোক ম্যামের সঙ্গে মানে কিট্টুর যে স্কুলের ম্যাম তিনি চেঞ্জ হয়ে গেছেন, বেশ কথা বলে ভালো লাগলো। খুব শান্তশিষ্ট একজন ম্যাম, উনি কিন্তু বাঙালি, বেশ ভালো লাগলো। যেহেতু এই স্কুলটায় বাঙালি টিচার খুব কমই আছেন, মানে আগের যে কিট্টুর ম্যাম ছিল তিনিও বাঙালিই ছিলেন, ওনার কথাবার্তা শুনে বোঝা যেত। আর এখন যে ম্যামটা এসেছেন তিনিও বাঙালি, আর ওই ম্যামটা ছাড়া মাত্র আর একজন ম্যামই বাঙালি আছে যিনি অ্যাক্টিভিটি করান। তাছাড়া গোটা স্কুলের ম্যামরাই কিন্তু মানে বাঙালি না, নন বেঙ্গলি। তো যাই হোক, সেটা কোনো বড় কথা নয়, মানে পড়াটা নিয়েই বড় কথা আর ব্যবহারটা নিয়েই বড় কথা। সবার ব্যবহার খুব ভালো স্কুলে। তো যাই হোক, এদিকে কিন্তু জামা কাপড় অনেকগুলোই ছিল যেগুলো আমি স্নানের আগে কাচতে পেরেছিলাম না, যেহেতু আমার একটু তাড়াহুড়ো ছিল, স্কুলে যেতে হবে, টাইম হয়ে গেছিলো, তাই সেই সময়টা কাচা হয়েছিল না। তো ভাবলাম এখন কেচে দিই। আর আগের দিন বললাম না একসঙ্গে বেশি জামা কাপড় কাচতে পারি না, আমার হাতে প্রবলেম হয়। তো অল্প অল্প করে আগের দিন কেচেছিলাম, অল্প বলতে অনেকগুলোই হয়ে যায়। আগের দিন অর্ধেক কেচেছিলাম, আজকে অর্ধেকটা কেচে দিলাম। আর এক তো মানে 11টা বাজছে, প্রায় 11টা বেজে গেছে, এক তো রোদ, প্রচণ্ড তাপ। তারপর ওপরে যেখানে জামা কাপড় কাচি সেখানে হালকা রোদ চলে এসেছে, পুরোপুরি রোদ না, কিছুটা রোদ চলে এসেছে। আর যেখানে জামা কাপড় মেলছি আমি কিন্তু খালি পায়ে ভুলে চলে এসেছি, আমি ভাবছি ছাদে অতটা রৌদ্র নেই, তো এসে দেখছি ছাদ প্রচণ্ড গরম। আমি তো মানে দাঁড়িয়ে থাকতেই পাগল হয়ে যাচ্ছে, আর তার উপর ছেলে জ্বালাচ্ছে, এক তো আমার ভীষণ গরম ধরে গেছে, তার উপর রোদ, পায়ের তলায় তাপ লাগছে, আর মাথায় টেনশন আছে, আবার ঘরে গিয়ে রান্নাবান্না করতে হবে, একটা ভিডিও বানাতে হবে। তো একদিকে ছেলে জ্বালাচ্ছে, একদিকে আমার কাজ, আমার কিন্তু মাথাটা একদম খারাপ হয়ে গেছিলো। ওকে আমি বকাও দিচ্ছিলাম ভিডিওর মধ্যে, মানে একসময় বকা দিলে না পরে মনটা খারাপ হয়। এই যে তখন বকা দিচ্ছিলাম, এখন আমি ভিডিওটা দেখছি আর মানে ভাবছি যে ছেলেকে আমি কেন বকা দিচ্ছিলাম, ও তো এইটুকু করবেই। তো জেনে বুঝেই কিন্তু আমরা বকি, কেন জানি না। তো যাই হোক, ওদিকে আবার জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, আর জামা কাপড় মেলে দিয়েও শান্তি নেই। ওই যে দেখলে না প্রচণ্ড রোদ, আবার আধা ঘন্টা পরেই দেখবো ঝমঝমে বৃষ্টি চলে আসলো, তখন আবার রান্নাবান্না ছেড়ে তাড়াহুড়ো করে আবার চলে যেতে হয় ছাদে। তো এদিকে আবার রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে ভাবছিলাম যে আসার সময় যেহেতু আমি মাছ নিয়ে এসেছিলাম, ছোট্ট একটা কাতলা মাছ পেয়েছিলাম, সেটা নিয়ে এসেছিলাম। তো ভাবছিলাম যে মাছ আর ডাল আর কিছু একটা ভাজা করব। তারপর দেখলাম যে না, ঘরে পটলগুলো আছে, হাজব্যান্ড আগের দিন কিনে এনেছিল বাজার থেকে। তো পটলগুলো দিয়ে কিছু একটা বানাই, পটলের সর্ষে বাটা বানাই। আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, আমরা দুজনেই খাবো। ছেলে তো আর পটল মটল খেতে পারে না, তো অনেকগুলোই পটল নিয়েছি, মোটামুটি 10টা পটল আছে। ওই দুপুরে 3টে করে খেয়ে নেবো, আর রাত্রে 2টো করে খেয়ে নেবো, তাহলেই ফুরিয়ে যাবে। আর কিছুটা পটল কিন্তু ফ্রিজে থেকেই গেল, ওইটা আবার আরেকদিন আলাদাভাবে বানাবো, অন্য কিছু বানাবো। তো পটলের সর্ষে বাটা করবো, তার সঙ্গে মুসুর ডাল করব, আর পাঁপড় ভাজা করব, আর কিন্তু মাছ করব। ভাবি যে 1টা 2টো করব, কিন্তু করতে গেলে বেশি হয়ে যায়, যেহেতু আমার বাড়িতে রোজ ডাল হয়, তো ডালের সঙ্গে কিছু না কিছু করতে গেলে ওই 3টে 4টে রান্না হয়েই যায়। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, ভাতটা আস্তে আস্তে হচ্ছে, এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, আর আমি কিন্তু এবার পটলটা চড়িয়ে দেবো। আর রান্নাটা করতে করতে তোমাদের সাথে তোমাদের কমেন্টের কয়েকটা রিপ্লাই আমি দিতে চাই। তোমরা কমেন্ট করো, আমার সত্যি খুব ভালো লাগে। তো একজন বোন বা দিদি যেই হও না কেন, সে আমায় কমেন্ট করেছো যে তোমার ছেলেকে কোন স্কুলে ভর্তি করেছে, কোন বোর্ডে। আপাতত ও আর্মি স্কুলেই আছে, তবে আর্মি স্কুলেই যে ও সারা জীবন পড়বে এমনটা নয়। এখন ইচ্ছা আছে যে নার্সারি প্রি প্রাইমারিটা ও আর্মিতেই পড়বে, তারপর আমরা আলাদা ডিসিশন নেব। আর ও সিবিএসসি বোর্ডে আছে। আর তার সাথে আরও কয়েকজন কমেন্ট করেছো যে আমি যেটা বলেছিলাম আগের দিন, যে সার্পে আমার হাতে অ্যালার্জি হয়। অ্যালার্জি বলতে কি বলো তো, সার্পে যখন আমি ইউজ করি, তো তখন যখন আমি জিনিসটা কাছি, তখন 2-1টা আঙুলের সাইড দিয়ে না ওই স্কিন উঠে যায়, একদম অল্প জায়গা নিয়ে, খুব বেশি না, একদম কম জায়গায়, কিন্তু সেটা খুব জ্বালা করে। আমি যখন সেকেন্ড টাইম আবার কাচতে যাই, তখন কিন্তু খুব জ্বালা করে। আর যখন প্রচণ্ড গরম হয় না, মানে প্রচণ্ড রোদে তাপ হয়, তখন কিন্তু আমার একটা হাতের সমস্যা আগে হতো। মানে ব্যাঙ্গালোরে যখন ছিলাম, তখন তো আমি ওই মেশিনে কাচাকুচি করতাম, তখন কিন্তু সেই সমস্যাটা আমি দেখতে পাইনি। যে বছর আমার কাছে মানে ওই মেশিনটা ছিল না, যেমন ধরো আমি জবলপুরে ছিলাম, তখন আমার কাছে মেশিন ছিল না। এবার হাজব্যান্ডের যেসব জামা কাপড় হয়, সেগুলো কিন্তু প্রচণ্ড ভারী ভারী হয়। ওই জামা কাপড় কাচতে কিন্তু প্রচুর সার্ফ লাগে, প্রচুর জল খরচা হয়, অনেকটা সময় লাগে। যখন আমি কাচাকুচি করতাম, তখন আমার হাতটা না মানে স্কিন উঠতো, তখন আমার হাতে বেশি স্কিন উঠতো, আর প্রচণ্ড জ্বালা করতো। আর সেই কারণে যখন আমি থালা বাসন ধুতাম, মানে থালা বাসনের যে সাবানটা, সেটাও আমি ইউজ করতে পারতাম না, ওটাতেও আমার হাত জ্বালা করতো। আর একদম গরম জল আমি হাতে নিতে পারতাম না, আমার প্রচণ্ড কষ্ট হতো, খাওয়ার সময় কষ্ট হতো। এমনকি কখনো হাজব্যান্ড খাইয়ে দিত, কখনো বাড়িতে থাকলে মারা খাইয়ে দিত, বা কখনো ওরা ভাত মাখিয়ে দিত, আমি কিন্তু স্পুনে করে খেতাম, এমনটাও দিন গেছে আমার। কিন্তু ব্যাঙ্গালোরে যখন আমি ওয়াশিং মেশিনটা নিলাম, তখন একদম কাচাকুচি বন্ধ হয়ে গেল। প্রথম যে বছরটা, তখন কিন্তু প্রথম যে বছরে আমরা গেলাম কিট্টুকে নিয়ে, আর একটা যখন বাচ্চা ছোট হয়, তখন কিন্তু বাচ্চার অনেক জামা কাপড় কাচতে হয়। তো প্রথম 3-4 মাস কিন্তু আমার কাছে মেশিন ছিল না, সেই 3-4 মাসে গরমের টাইমে আমার খুব কষ্ট হয়েছে বলার বাইরে। তারপর যখন মেশিনটা নেওয়া হলো, তারপরে আমি খুব আরাম পেয়েছি, আমার আর সেই সমস্যাটা দেখা দেয়নি।
তবে এখন আবার এখানে যেহেতু মেশিন নেই, তো সেই মেশিন যেহেতু নেই তো কাচলেই কিন্তু সেই আগের মতো অতটাও হয় না, কিন্তু অল্প পরিমাণে কিন্তু স্কিন উঠে যায় আর হাতে জ্বালা করে। তোমাদেরকে আমি দেখাবো, আমার হাতে কিন্তু এখনও দাগটা হয়ে আছে। আমি এই ভিডিওতে নিতে ভুলে গেছি, চেষ্টা করবো পরের ভিডিওতে দেখানোর কেমন হয় ব্যাপারটা। আর সেই সমস্যাটা যেটা অতিরিক্ত হতো আগে, পুরো হাতে স্কিনে হতো, সেটা আর এখন অনেক দিন হয়নি। ভগবান করুক ওটা যেন না হয়, ওটাতে কিন্তু অনেক কষ্ট হয়। আমি কিন্তু একবার ব্যাঙ্গালোরে ডাক্তারও দেখিয়েছিলাম, আর তার সঙ্গে কিছু মলম দিয়েছিল, ওষুধ দিয়েছিল, আর বলেছিল রাত্রিবেলায় মানে যখন হাতটা একটু কড়া কড়া লাগে তখন যেন একটু নারকেল তেল লাগিয়ে শুই। আর দুটো মলম দিয়েছিল, সেই ব্যবহার করার পরে না আমার হাতটা ভালো আছে ব্যাঙ্গালোরের ওষুধ লাগানোর পরে। সেই ওষুধটা এখন আমার কাছে আছে না হারিয়ে গেছে বলতে পারবো না, কারণ বুঝতেই পারছো আমাদের জীবনটা না সত্যি যাযাবরের মতো। কখনো ব্যাঙ্গালোরে থাকি, কখনো বাড়িতে থাকি, কখনো আবার এখানে চলে এলাম। কবে শুনবে যে কোথায় চলে যাচ্ছি, এই হচ্ছে মানে কোনো জিনিসের ঠিক থাকে না। তোমাদের কিন্তু কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম আর কোন কথায় থেকে কোন কথায় চলে গেছি। আর আশেপাশে একটু আওয়াজ হচ্ছে, কারণ যেহেতু আমাদের বাড়ির সামনে মেলা, বুঝতে পারছো একটু কম বেশি আওয়াজ তো হবে। তবু আমি ঘরে আছি, আশা করছি অতটা আওয়াজ তোমাদের কাছে যাচ্ছে না বাইরের। তো যাই হোক, যে পটলগুলো আমি ভাজছিলাম সেই পটলে অনেকটা তেল ছিল, তো ভাবলাম সেই তেলে আমি মাছটা ভেজে মাছটা রান্না করে নিই, তাহলে তেলটা বেঁচে যাবে। তো চলো কমেন্টের আর কয়েকটা রিপ্লাই দিই। আরও দুইজন বোন আমাকে কিন্তু কমেন্ট করেছো যে হাতে গ্লাভস পরার কথা বলেছিলে। আমি কিন্তু আগে সেই কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে কত দূর থেকে কত দূর চলে গেছিলাম। তো যাই হোক, গ্লাভস পরলে না আমার হাতটা আরও ঘেমে আরোই মানে অবস্থা খারাপ হয়ে যাবে। আসলে কি বলো তো, আমার হাতের যে স্কিনটা না এত পাতলা, মানে হাতের যে রেখা হয়, ছোট ছোট যে রেখাগুলো হয় আঙুলের ওপরে, যেমন আধার কার্ডে যেমন আমাদের হাতের ছাপ লাগে, সেই ছাপ আমার হাতে হয় না। কারণ আমার হাতে ওই ছোট ছোট রেখাগুলো দেখাই যায় না, এতটা নরম পাতলা, একদম বাচ্চা যখন হয় না একটা বাচ্চা, তার হাতের যে স্কিন হয় আমার হাতটা কিন্তু সেই রকম। আমার এই যে ছেলে, আমি ভয়েস করছি আর মামা মামা করে যাচ্ছে। বলো। এই দেখো তো কোন ছেলেটা ব্ল্যাক টমেটো ওখানে রেখে দিয়েছো। তাই তুমি নেবে? হ্যাঁ। আচ্ছা দিচ্ছি। আসলে আজকে সন্ধ্যাবেলায় বাজারে গেছিলাম, তখন কিন্তু আমি কিছুটা নকুলদানা এনেছিলাম ঠাকুরের জন্য। আগের বারের অনেকটা ঘরে ছিল, কিন্তু সেটাতে যেহেতু বর্ষাকাল একটু পিঁপড়ে উঠে গেছে, তো দেখলাম যে ওটা আর ইউজ করা যাবে না। 1.5 মাস ঘরে ছিলাম না, তো কোনো জিনিস যদি আমি ঠাকুরকে দিই সেটা তো আমাদেরকে নিজেদেরকেও খেতে হবে, তাই ঠাকুরকে দেওয়ার আগে কিন্তু নিজেদের কথাটাও আগে ভাবতে হবে। তো সেই জন্যই কিন্তু ওটা আমি মানে ফেলে দিয়েছি আর নতুন করে আনা হয়েছে। তো সেই নকুলদানা খাওয়ার জন্য কিন্তু আমাকে ডাকছিল, মানে প্যাকেটে আছে সেটাই বলতে চেয়েছিল। তো যাই হোক, এবার আরেকটা কমেন্ট ছিল যে আমি যে ছাদে জলটা জমেছিল সেখানে আমি হাত দিয়ে খোঁচানোর চেষ্টা করছিলাম, মানে নোংরাটা বের করে দেওয়ার জন্য। আসলে আমি তখন হাতের কাছে কিছুই খুঁজে পাচ্ছিলাম না, একটুখানা কাঠের টুকরো পড়েছিল, সেটা দিয়েই কিন্তু খোঁচানোর চেষ্টা করছিলাম। আর তখন আমার হাতে না একদম সময় ছিল না যে অতগুলো জামা কাপড় আমাকে মেলতে হবে। ঘরে তো মেলার জায়গা নেই, বা ঘরের সামনে মেলার জায়গা নেই, একমাত্র ওই ছাদেই মেলার জায়গা। আর যেখানে জল জমেছিল ঠিক তার ওপরেই কিন্তু ওই তারগুলো ছিল, তাই আমি তাড়াতাড়ি করে হাত দিয়েছিলাম। কিন্তু আমার নিজেরও ভয় লাগছিল যে ওখানে তো মানে ছাদ যতই হোক না কেন কত রকমের পোকামাকড় ঘুরতে পারে, আমার নিজেরও কিন্তু ভয় লাগছিল। কিন্তু আমি জানি না তখন কেন আমি হাত দিয়েছিলাম, পরে কিন্তু আমি পস্তাচ্ছিলাম যে কেন আমি হাত দিচ্ছিলাম। তো যাই হোক, ঘরে এসে আমি কিন্তু হাতটা হ্যান্ড ওয়াশ করে নিয়েছিলাম। তো যাই হোক, আরেকজন বলেছো যে কিট্টু সোনার কথা বলেছিলাম, যে কিট্টু সোনা ঠান্ডা জলে একদম স্নান করতে পারে না, গরমের সময়তেও ওকে গরম জল করে স্নান করাতে হয়। তো তোমার বাচ্চার কথা বলেছো যে সেম একই রকম। তো সত্যি সব বাচ্চারাই একই রকম হয়। এখন আমরা একে অপরের সঙ্গে কথাগুলো শেয়ার করছি, তাই কিন্তু জানতে পারছি। আর তোমার ছেলের কথা শুনে আমার খুব ভালো লাগলো। তুমি যখন ওর কথাটা বললে যে তোমার ছেলেকেও জল গরম করে দিতে হয়, তখন কিন্তু আমার কিট্টু সোনার মুখটাও মনে পড়ে গেল যে ঠিক আমার মতোই হয়তো তোমার কাছেও একটা কিট্টু সোনা আছে, যাকে তোমাকে রোজ জল গরম করে স্নান করাতে হয় ঠিক আমার মতো। বেশ ভালো লাগলো ব্যাপারটা। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না বান্না সব হয়ে গেছে। আর আরেকটা কমেন্ট ছিল যে তোমার হাজব্যান্ড তোমার ভিডিওতে কমেন্ট করে কিনা। না না, একদমই করে না, ও সোশ্যাল মিডিয়ার সঙ্গে একেবারেই যুক্ত নয়। মাঝে মাঝে আমার ভিডিওগুলো দেখে যখন বাইরে থাকে, এখন আপাতত ও বাড়িতে থাকলে কিছুই দেখে না, কারণ ও সারাদিন মানে কি বলবো, আরাম করতেই ওর দিন চলে যায়, ফোন ঘাটে, ছেলেকে নিয়ে থাকে, এই ছেলেকে স্কুলে দিতে যাচ্ছে নিতে আসছে, তারপর ধরো বাড়িতে কত রকমের কাজ হলো, সব কিছুর মধ্যে ব্যস্ত ছিল। তো এখন ভিডিও দেখে না, ও যখন দেখতে শুরু করে তখন একসঙ্গে কিন্তু 4-5টা ভিডিও লাগাতার দেখে যায়, এটাই হচ্ছে কথা। ও কিন্তু কমেন্ট একদমই করে না, শুধু আমার না, কোনো ভিডিওতে কারোর ভিডিওতেই কমেন্ট বা লাইক কিছুই করে না। লাইকটা শুধু আমার ভিডিওতেই করে, তাছাড়া কারোর ভিডিওতে লাইকও করে না বা কমেন্টও করে না। তো যাই হোক, আমি কিন্তু রান্নাবান্নার শেষে একটা ভিডিও বানিয়েছিলাম। এখন আমার এমন হচ্ছে যে যেদিন আমি যখন রান্না করছি, মানে আজকে ধরো দুপুর 2টোর সময় ভিডিওটা আপলোড হবে, আমি কিন্তু রান্নাবান্না শেষে, আজকেই রান্নাবান্না শেষে 1টার দিকে ভিডিওটা বানাচ্ছি, তার জন্য আমার একটু চাপ হয়ে যাচ্ছে। বিকেলবেলায় কেন জানি না ভিডিওগুলো বানাতে পারছি না। আমি কিন্তু আগে কি করতাম, যে ভিডিওটা আগামী দিন দেবো সেটা কিন্তু আজকে বিকেলে করে রাখতাম, সেটা হচ্ছে না, মানে এখন আমার কাছে সেই সব জিনিসপত্রগুলো গুছিয়ে তুলতে পারিনি। আর এইদিকে দেখো, আবার সন্ধ্যাবেলা একটু বাজার
বাজারে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে একটু জল ফুচকা খেয়েছিলাম। এখানে একটা দাদা আছে, একদম আমাদের ঘরের সামনেই বসে। আর এদিকে যেহেতু কয়েকদিন থেকে মেলা বসেছে, তাই উনি একটু ঘরের সামনে থেকে অন্য জায়গায় বসছে, মানে কাছেই, তবে যেখানে বসে সেখান থেকে অন্য জায়গায়। তো প্রথমে জল ফুচকা খেয়েছিলাম, তারপর কিন্তু সেই সময় টাকাটা পেমেন্ট করা হয়নি, কারণ আমরা যাওয়ার সময় ইচ্ছে আছে একটু দই ফুচকা নিয়ে যাব, অনেকদিন খাওয়া হয় না। আর এই দাদার কাছে কিন্তু দই ফুচকা অনেক সস্তা, চলো তোমাদেরকে পরে বলছি। আসলে হচ্ছে কালকে ছেলের স্কুলে ড্রেস লাগবে গ্রিন কালারের, মানে কালার অফ দ্য মান্থে এই মান্থে পড়েছে গ্রিন কালার। এবার এমন না যে তোমাকে গ্রিন কালার না থাকলেও কিনে পড়াতে হবে, এমনটা নয়। তোমার যদি ইচ্ছা হয় তুমি পড়াতে পারো, তোমার কাছে যদি গ্রিন কালার না থাকে তাহলে তুমি কিন্তু স্কুল ইউনিফর্মে পাঠাতে পারো। তো আমার মনে হলো যে গ্রিন কালারের একটা টি শার্ট নেওয়াই যায়, এমন কোনো বড় ব্যাপার না। টি শার্টটা নিলে কি হবে, মাসের ওই 4টে দিনই, মানে 4টে শুক্রবারই ও মানে টি শার্টটা পরতে পারবে। তো সবাই যখন পরবে তখন ও যদি না পরে ওর একটা কেমন লাগবে, ও হয়তো সেগুলো এখনও বোঝে না, তবে মা হয়ে আমার হয়তো খারাপ লাগবে। তো সব কিছুই টুকটাক বাজার টাজার করে আমরা কিন্তু আবার বাড়িতে চলে এসেছি। আর মেলাতে একদম বেশি ঘুরতে পারছি না আমার ছেলের জন্য, কারণ ও খেলনা, বুঝতে পারছো চারিদিকে শুধু খেলনার দোকান, খেলনা দেখলেই বায়না শুরু করবে। তার মধ্যেও কিন্তু আজকেও একটা খেলনাও নিয়ে নিয়েছে। তো দেখো যা যা এনেছিলাম আমি কিন্তু আগেই সব ফ্রিজে ট্রিজে ভর্তি করে দিয়েছি। আর ছেলে এখানে কান্না করছে কেন বলো তো, নকুলদানা খাবে সেই জন্য। যেহেতু ওর জন্য আইসক্রিমটা আনা হয়েছে, তাই আমি চাইছিলাম না যে নকুলদানাটা খাক, তো ওকে বলা হয়েছে যে তুমি পরে খাবে, তাই কিন্তু এখন চুপ করে গেছে। আর এই যে থামস আপটা নেওয়া হয়েছে আমার রান্নার ভিডিওর জন্য, অল্প একটু নেওয়া হয়েছে। নকুলদানা নিয়েছিলাম, ছেলের জন্য দুধের একটা প্যাকেট নেওয়া হয়েছে, তার সঙ্গে কিন্তু পনির আর চিজ নেওয়া হয়েছে। মানে কি বলো তো, এই সব জিনিস না থাকলে না আমার ভিডিও কি বানাবো সেগুলো মাথায় আসে না। ঘরে অনেক কিছু থাকলে তাহলে কিন্তু মাথায় আসে যে এটা বানাবো সেটা বানাবো। আর এই যে এখানে একটা টি শার্ট নেওয়া হয়েছিল ছেলের জন্য, যদিও টি শার্টটা অনেকটা স্কুল ইউনিফর্মের মতোই দেখতে। কি বলো তো, আমি এরকমটাই চাইছিলাম। এই ড্রেসটা আমি কোথাও একটা দেখেছিলাম এরকম কালারের একটা টি শার্ট, তবে এর থেকে কালারটা একটু ডিপ ছিল, আর যে কলারটা সাদা দেখছো এই কলারটা কিন্তু ব্লু কালার ছিল। তো আমি কারোর গায়ে দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছে, তো এমনটাই বলার চেষ্টা করছিলাম। তো ব্লু যদিও পাইনি, তো সাদাটা পাওয়া গেছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর এদিকে কিন্তু একটু দই ফুচকা নিয়েছিলাম, আর ফুচকাটা এমন হয়েছে আমার হাতে অনেকগুলো ব্যাগ ছিল, তো সেই ব্যাগগুলো কিন্তু আমার হাত থেকে ধপধপ করে সব পড়ে গেছিলো। আর তার সাথে দই ফুচকার প্যাকেটটাও পড়ে গেছে, আর বুঝতেই পারছো ভেঙে গেছে, তার উপর নরম হয়ে গেছে। আর ওই যে ছাতাটা দেখছো ছেলে কিন্তু আসার সময় নিয়ে এসেছে। আর আমি এখানে ফুচকাটা খাচ্ছিলাম, আর হাজব্যান্ড কিন্তু হাসাচ্ছিল যে ফুচকাগুলো অনেক বড় বড়, তো মুখে দিয়ে আমার নিজেকে দেখতেই হাসি লাগছে, তার উপর ও আবার হাসাচ্ছিল। তো যাই হোক, চলো ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরের খেয়াল রেখো। আর একটা লাস্ট কমেন্ট, যেটা না করলে আমার অন্যায় হয়ে যাবে, সবার কমেন্টে রিপ্লাই দিয়েছি। একজন আমাকে বোন বলেছে যে কিট্টুর যে ব্রেড অমলেট আমি বানাচ্ছিলাম সেটাতে যেন একটু করে চিজ দিই, তাহলে ওর খেতে ভালো লাগবে। এরপর নেক্সট দিন যেদিন আমি বানাবো নিশ্চয়ই ট্রাই করব, আর যদি ও খেতে ভালোবাসে সেটাও তোমাদের সঙ্গে জানাবো। তো চলো ভিডিওগুলো দেখতে থাকো, কমেন্ট করো, চলি, টাটা।